আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও শুরুতে সেই মোড়াটাই দেখিয়ে দিচ্ছি। তো গত ভিডিওতে তো আমার মোড়াটার খুবই প্রশংসা হয়েছিল, মানে যে ভিডিওতে আমি মোড়াটা তৈরি করা দেখিয়েছিলাম। তো অনেকেরই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছে, অনেকেই অনেক কথা কমেন্টস করেছেন, খুব ভালো লেগেছে। তো সেই মোড়াটাই আবার দেখিয়ে দিলাম। আর মোড়াটা আমি ধুয়ে নিয়েছিলাম, যখন তৈরি করেছিলাম তখন দেখতে পেয়েছিলেন অনেক বালি হয়েছিল, কারণ শলাগুলো অনেক বছর ঘরে পড়ে থেকেছিল, তার জন্য আসলে বালিও জমে গিয়েছিল। তো আমি ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে দিয়েছিলাম, তারপর সেটা শুকিয়ে গিয়েছে। তো আমি সেটা নিয়ে আবার বসে পড়লাম। শুকিয়ে যখন গিয়েছে দেখলাম যে হাতে একটু সময়ও আছে, তো বসে পড়লাম। তো সন্ধ্যা নাস্তাটা অবশ্য সবাইকে দিয়ে দিয়েছি, আর এদিকে ভিডিও দেখতেছিলাম আর গিয়ে কাজটাও করে নিচ্ছিলাম। আসলে কাজগুলো ধাপে ধাপে করতে হয়। আর অনেকে বলেছিল আপু বসার জায়গাটা তো দেখার নাই। আসলে তখন যতটুকু করেছিলাম ভিডিও ততটুকুই আসলে শেয়ার করেছিলাম। তো এখনও কিন্তু আমার মোড়াটা শেষ হয় নাই, একদম শেষ হয়ে গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই মোড়াটা কাকে দেব, আর আমার প্রিয় একজন মানুষের জন্যই মোড়াটা রেডি করতেছি। তো সেটা অবশ্যই শেয়ার করব যখন মোড়াটা শেষ হয়ে যাবে, ঠিক তখন সেটা একটু সারপ্রাইজ থাকুক। তো এই যে দুই পাশে কিন্তু বেনির মতো করে এটা করে নিতে হয়, আসলে জোড়া জোড়া করে নিতে হয়। তো এদিকে তো আমি ভিডিও দেখতেছিলাম, এই ফাঁকে আমাদের আহবাব সাহেব আবার আমাকে ফোন দিয়েছে, তো ওর সাথে আবার একটু কথা বলতেছি আর মোড়াটাও বানিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন সন্ধ্যায় ওর নানুর বাসা থেকে ফোন দেয় যে আমাদের সাথে কথা বলবে। আসলে কথা কি, ও কেবল দুষ্টমি করে, ওর খেলনা টেলনা দেখায় এইসব আর কি। তো আসলে ওর নানুর পাশে ওর মামাতো ভাই বোনরাও নাই, যার জন্য একা একা লাগে, ওর কাছে ভালো লাগে না, তাই এমনটা করে। তো আমি ওর সাথে কথা বলতেছি আর সাথে আবার এই যে মোড়াটা বানিয়ে নিচ্ছি। আর মোড়ার দুই পাশে কিন্তু এইভাবেই বেনি করতে হয়, যদি ডাবল বেনি দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে। তো আমি যে মোড়াগুলো ধুয়েছিলাম আমার আগের মোড়াগুলো, সেগুলোতে দেখেছেন সেগুলোতে কিন্তু ডাবল ডাবল বেনি করা। তো এইভাবে আসলে এখন বেনিটা শেষ করে ফেলেছি, সেটা আবার এই যে জয়েন্ট করে ফেলবো, এইভাবে দুই পাশে দুইটা বেনি করে নেবো। আর ওই যে কাপড় দিয়ে যে দুইটা দুইটা করে শলা জোড়া দিয়েছি, আসলে সেটা গিয়ে মোড়াটাকে একটু ফিট করার জন্য, যেন শক্ত হয় মোড়াটা, তার জন্য আসলে এটা করা, জোড়া জোড়া করে নেওয়া। তা আমি অল্প অল্প খুলেছি আর গিয়ে শলাগুলো আবার এই যে ডাবল ডাবল করে বেনিটা করে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানো যায় না, যদি কেউ দেখে কাছে থেকে তাহলে সে অনায়াসে এটা পেরে যাবে। আসলে আমিও তো পারতাম না, আমিও বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি থেকে এই কাজটা শিখেছি। আর সেটার হিস্টোরি না হয় যেদিন আমি মোড়াটা কমপ্লিট করব সেদিন বলবো যে এটা আসলে কিভাবে শিখেছি। তো আমার মেয়েও আবার আমাকে একটু হেল্প করতেছে, ওকে আবার বলতেছিলাম যে একটু ফোনটা একটু ধরো, একটু কাছে থেকে দেখা এটা কিভাবে জয়েন্ট করতেছি। তো ও আবার একটু হেল্প করতেছিল। আর এই কাজগুলো করতে গেলে হাতের কিন্তু 12টা বেজে যায়। যাদের একটু নখ টোক একটু সুন্দর রাখার চেষ্টা করবেন তারা এই কাজটা কখনোই করতে পারবেন না। আমার মেয়েও মনে হয় না কখনো এটা করতে পারবে, আর আসলে ও পারবেও না। আর এখনকার কোনো বাচ্চারা এটা করে না, যেমন আমাদের ননদরা, তারপর গিয়ে আমার জায়রা, সবাই আমরা পারি, কিন্তু আমাদের বাচ্চাগুলো একটাও কিন্তু এসব কাজ পারে না। কারণ আমার বাচ্চারাই সবার ছোট, ওনাদের বাচ্চারা তো সবার বড়ই, কিন্তু তারা পারে না। তো আমি এখানে 14 হাত প্লাস্টিক নিয়েছিলাম। আসলে ওই যে অনেক দিন পরে তো কাজটা করতেছি, যার জন্য আসলে মনেও থাকে না কতটুকু নিয়েছিলাম। তো পরে দেখলাম যে 2 হাত আরও আরেক বিগত 2.5 হাত কিন্তু থেকে গিয়েছে। তো পরবর্তীতে নিতে গেলে আবার সেটা বাদ দিয়ে নিতে হবে, বা 12 হাত নিলেই হয়ে যাবে, একটু বাড়তি থাকুক তাতে সমস্যা কি। তো এখনও কিন্তু আমি দেখেন ভিডিওই দেখে যাচ্ছি। আর এই অংশটুকু গিয়ে তারপরের দিনে। তো আমার রান্নাঘরের সিঙ্ক এরিয়াটা একদমই বাজে, সেটা আমি বরাবরই বলি, আমার পছন্দ হয় না এই সিঙ্ক এরিয়াটা। নিজের বাসা হলে ঠিকই এটাকে ঠিক করে নিতাম, কিন্তু অন্যের বাসায় ঠিক করার কি আছে, মোটামুটি ম্যানেজ করে কেবল কাটিয়ে দিচ্ছি। তো রান্নাবান্না শেয়ার করছি না, সন্ধ্যার নাস্তা কি করব সেটাই শেয়ার করব। তো এখানে আমি মুরগির বুকের মাংস নামিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ফ্রিজে ছিল, ফ্রিজে মাছ খুঁজতে গিয়ে এটা পেয়ে গেলাম। আর এই যে বুকের মাংসটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে গোলমরিচ, একটু আদা রসুন পেস্ট, আর গিয়ে লবণ, আর ওই যে গাজর কুচি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আসলে গাজরটা ফ্রোজেন করা, যার জন্য একটু কালো কালো দেখাচ্ছিল।
তো একটু ভাপিয়ে যদি আমি ফ্রোজেন করতাম তাহলে হয়তো বা এমনটা হতো না। তো সামনে যদি রাখি তাহলে ওইভাবেই রেখে দেবো। আর এদিকে মুরগির বুকের মাংস আবার ছোট ছোট টুকরো করে নিয়েছি, সাথেই যে দেখতে পেলেন কাঁচামরিচ দিয়েছি, তারপর হচ্ছে গিয়ে ফ্রোজেন গাজর আছে, পেঁয়াজটাকে ওই যে দেখেন কীভাবে খুলে নিয়েছি, সেটা আবার সব ধরনের মশলা দিয়ে আমি রান্না করব, মানে একবার শুকনো করে রান্না করে নিয়েছি। তো এটা দিয়ে হবে গিয়ে হচ্ছে গিয়ে পিৎজা আর করব চিকেন স্যুপ। তো সবারই কম বেশি মোটামুটি একটু ঠান্ডা বাসা, আর সিজনটাই কেমন যেন উল্টো পাল্টা, যার জন্য আসলে সবারই সর্দি কাশি জ্বর মানে এইসব নিয়ে সবাই জর্জরিত। তো আমি সিদ্ধ করা মানে বুকের মাংসটা উঠিয়ে নিয়েছি, তারপরে এই যে দেখতে পেলেন ঠান্ডা হওয়ার পর আমি খুলে নিয়েছি। আর আলু দিবে না এটা কেমন করা হয়, আমার বাসায় যে কোনো জিনিসের মধ্যে আলু থাকবে না। তো বলতেছে গাজর তো দিয়েছি, গাজরটা খাওয়া যাবে না, এটা ফ্রোজেন করা, তো একটু আলু দিয়ে দেওয়ার জন্য। তো আবার কি করব, কিউব কিউব করে কেটে আমি আবার আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে আবার সন্ধ্যার আগে দিয়ে আমি আবার রান্না করে চলে আসছি। তার আগে তো ওই যে আমি বুকের মাংসটাকে ঝুরি করে রেখে দিয়ে আসছিলাম রান্নাঘরে, তারপরে মানে রুমে এসে আমার কাজগুলো করে নিয়েছি, বা যা যা খাওয়া দাওয়া গোসল যা যা সব কিছু করে নিয়ে আমি আবার বিকেলে চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো বুকের মাংসটা দিয়ে দিলাম, আর এই ঠান্ডা অবস্থায় আমি একটু কর্নফ্লাওয়ারও গুলিয়ে দিয়েছি, সাথে একটু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তো টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি, মানে ঠান্ডা অবস্থায় সব কিছু দিয়ে দিচ্ছি, তারপরে রান্না করে নেব। আর চুলা কিন্তু অন করাই আছে, কিন্তু হালকা আছে আর কি। তো আর সসের বোতলটাকে আমি একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি, এটাই শেষ। তবে আরেকটার মধ্যে পুরোই আছে, নতুন এনেছে, সেটা আর ভাঙি না, ভাবলাম এটার মধ্যে যা আছে ততটুকু দিয়ে দিই। পরে অবশ্য আমি একটু ধুয়েই আবার পানিটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি সয়া সস। তো এইসব তো দিয়ে দিলাম, আর আদাটা একটু কুচি কুচি করে দিয়েছি যাতে দাঁতের নিচে পড়ে। আর এদিকে আমি পিৎজার ডোটা রেডি করে নিয়েছি। আর রেডি করতে গিয়ে আমি একটা ভুলও করেছি, ভুলটা বলবো। আর এদিকে আমি অরিগানো বেসিল যা যা আছে সে বাসায় সেগুলো দিয়ে এই যে সস দিয়ে দিলাম, এটা অবশ্য নতুন বোতল সসের। তো সেটা দিয়ে আমি হাত দিয়ে মেখে দিচ্ছি। তো হাতে আবার আমার আটাও লেগে আছে, কারণ আমি আবার ওই যে ডোটা রেডি করেছিলাম, তো সাথে সাথেই কিন্তু করে নিচ্ছি, কারণ এর আগে আমার খেয়াল ছিল না যে আমি রান্নাঘরে কাজগুলো রেখে আসছিলাম। নয়তো দুপুরে যখন খাবার টাবার খেয়েছিলাম তখনই আসলে ডোটা রেডি করে রেখে দিতে পারতাম, কিন্তু আসলে তার করা হয় না। আমি যেন কার সাথে ফোনেও কথা বলতেছিলাম আর সাথে এই কাজটাও করতেছিলাম, যার জন্য ওই যে বললাম আমার একটা ভুল হয়ে গিয়েছিল। তার জন্য আসলে ভুলটা হয়ে গিয়েছিল, একটু অন্যমনস্ক ছিলাম আর কি, তার জন্য ভুলটা হলো গিয়ে আমি সব কিছুই দিয়েছি ডোটা রেডি করার সময়, যেমন তেল, লবণ, চিনি, পাউডার দুধ, তারপর হচ্ছে গিয়ে একটা ডিম, কিন্তু আমি যেটা দেওয়ার কথা সেটাই দিই নাই, ইস্ট দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, কিন্তু ডিমটা দেওয়াতে একটু রক্ষা হয়েছে, একটু ফুলেছিল আর কি ব্রেডটা, নিচের ব্রেডটা, নয়তো অবস্থা খুব খারাপ হয়ে যেত। 2টা পিৎজা বানিয়েছিলাম, খুব মজাও লেগেছিল খেতে, কিন্তু ওই যে মনের মধ্যে একটু খুঁতখুত তো থেকে যায়, এটা আমার ভুল ছিল। তো আমি ভুলটা বলেই ফেললাম। তো আসলে সব যদি সামনে রেডি করে রাখতাম তাহলে হয়তো এই ভুলটা হতো না, কিন্তু আমার ইস্ট ছিল ফ্রিজে, যার জন্য এই অবস্থা। তো বাজার থেকে সবুজ ক্যাপসিকামটা পেয়েছে সেটাই এনেছে, আর হলুদ আর লালটা পায় নাই। আর এখন নাকি হলুদ আর লালটা খুবই দাম, 700 টাকায় কেজি। আর আসলে সবুজ ক্যাপসিকাম একবার এনেছিল আমার বাসায় গত বছর, সেটা এনে বাসায় রেখে দিয়ে দেওয়ার পর সেটা আবার কেমন হলুদ হয়ে গিয়েছিল। তা আমি বললাম যে দরকার নেই, এত দাম দিয়ে আনার দরকার নেই, আর সবুজ ক্যাপসিকামই যেন নিয়ে আসে। তো সবুজ ক্যাপসিকামটাই নিয়ে আসছে, আর সেটা দিয়ে আমি আসলে করে নিচ্ছি। আর চিজও বাসায় যতটুকু ছিল পুরোটাই আমি নিয়েছিলাম, এখন আবার নতুন করে আবার কিনতে হবে। তো 2টা পিৎজা বানিয়েছি। আর এদিকে আমাদের আহবাব সাহেবকে বললাম যেন আসে বাসায়, তো আমার ভাইকে বললাম যে ওকে নিয়ে আসার জন্য। তো ওরাও মাগরিবের নামাজ টামাজ পড়ে ওর নানুর বাসা থেকে ও আর ওর বাবা চলে আসছিল। তো মানে সে সহায় আসলে পিৎজা খেয়েছিলাম, কিন্তু সে বলে আর কি পিৎজা দেখেই খুশি, পিৎজা কাটবে, পিৎজা বানাচ্ছি সেটা দেখেই খুশি, সে কিন্তু আর খায় নাই। তোকে অনেক বললাম যে একটু স্যুপ খাওয়ার জন্য, দেখো স্যুপ বানিয়েছি, স্যুপটা খাও, তোমার তো ঠান্ডা লেগেছে, ঠান্ডা ভালো হয়ে যাবে। ও বললো এটা নাকি ওর দাদার খাবার, ও খাবে না, কারণ আমার আব্বা আবার প্রতিদিনই বিকালবেলা একটু স্যুপ খায়, ডাক্তার বলেছিল একটু খাওয়ার জন্য, যার জন্য প্রতিদিনই খায়। তো এটা হচ্ছে কি ওর দাদার খাবার, ও খায় না, ওর দাদার সাথে নাকি তানু খায়, ও খাবে না,
ও একটুও নিল না মুখে। তো আমরা সবাই কম বেশি একটু একটু খেয়েছিলাম, আর খেতে ভালো লেগেছিল। অবশ্য শেষ হয়ে গিয়েছিল, বুল আর যেমন তা হোক, কিন্তু শেষ হয়ে গিয়েছিল, মানে সবাই খেয়ে নিয়েছিল, নষ্ট আর হয় নাই। তো আমি একটা পিৎজা দেবো চুলায়, আর একটা দেবো গিয়ে হচ্ছে ওভেনে। তো আমার তো মাইক্রোওয়েভ ওভেন, তো সেটার মধ্যেই সেট করে দিয়ে দেই। আমার মাইক্রোওয়েভ ওভেনে হয়ে যায় পিৎজা, তো সমস্যা হয় না। তো আসলে এভাবেই করে নিই। আর এই তো একটা দিয়ে দিলাম ওভেনে, আর একটা হচ্ছে গিয়ে দিব চুলার মধ্যে দিয়ে দেব। তো চুলাটাও কিন্তু পরে আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম। চুলায় হয় কি নিচ থেকে আসলে হিট আপটা হয়, কিন্তু উপর থেকে তত একটা ভালো হয় না, কিন্তু ওভেনে দিলে আবার উপর থেকে ভালো হিট আপ হয়। তো যখন আমার ওভেনেরটা হয়ে গিয়েছিল, তখন আমি আবার এই চুলাটাও ওভেনে দিয়ে দিয়েছিলাম। আর আমি যে স্যুপ তৈরি করতেছিলাম, সেটাতে আমি আবার মানে রান্না হয়ে যাওয়ার প্রায় 2 মিনিট আগে একটা ডিম বিট করে দিয়ে দিয়েছি, আর নামানোর আগে চুলাটা অফ করে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। আর চুলা অন করে কিন্তু লেবুর রস দিতে যাবেন না, আর এটা আমি সম্পূর্ণ অফ ক্যামেরায় কিন্তু কাজটা করেছি। আর এদিকে স্যুপটাও বেড়ে নিয়েছিলাম। তো গাজরটা দিয়ে একটা ফালতু একটা কাজ করেছি আমি, কারণ ফ্রোজেন গাজর একটু কালো কালো হয়ে গিয়েছিল দেখতে। তো আমার পরে একটা মেজাজ খারাপ হয়েছিল, আর বাচ্চারা কিন্তু এই গাজরটা তুলে তুলে ফেলে দিয়েছিল, সেটা আর খায় নাই। আসলে এটা আমার ভুল হয়ে গিয়েছিল। তো ভুলে ভুলে আর কি করার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে আর কি, ভুলে ভুলে আমরা খেয়ে ফেললাম। তো এই দিকে পিৎজাটাও হয়ে গেল একটা, সেটা কেটে নিচ্ছি। আর আহবাব তো নানুর বাসা থেকে আসার সময় আবার একটা পেঁপে নিয়ে আসছিল, নানু নাকি একটা পেঁপে দিয়েছে ওদের কাছে আসার সময়। সেই পেঁপেটাও অবশ্য আর কাটি নাই, সেটা টেবিলেই রেখে দিয়েছিলাম। পরের দিন অবশ্য আমরা কেটে খেয়েছিলাম। তো বাসায় আবার ড্রাগন ফল ছিল, সেটাও কেটে নিয়েছি। তো এই মিলিয়ে আহবাব সহ তার বাবা আমরা সহ মোটামুটি ভালোই খেয়েছিলাম। তো আহবাবের আম্মুকে আবার একটু দিয়ে দিয়েছিলাম, খারাপ হয় মানে ইস্ট দেই না, তাতে কি একটু শক্ত শক্ত হয়েছে ব্রেডটা, সমস্যা কি। তো কিন্তু খেয়ে নিয়েছিলাম, খেতে ভালোই লেগেছে। ভাবলাম রুটি দিয়ে, মাংস দিয়ে, চিজ দিয়ে খাচ্ছি, এই আর কি। তো এই হচ্ছে গিয়ে আমার ভুলের অবস্থা, ভুলের খেসারত। তো আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না। আর ভুল হলেও সমস্যা নেই, নিজেদের জিনিস নিজেরা খেয়ে নিয়েছি, এই যা। তবে আমার কাছে একটু কষ্ট লেগেছিল। খান সাহেব কিন্তু আমার ক্যাপসিকামটা এনে আমাকে বলেছিল যে পিৎজা বানানোর জন্য, তো আসলে ওনাকে মজাদার পিৎজাটা খাওয়াতে পারলাম না, এই হলো আর কি। তো উনি আবার সহসায় ঢাকা যাবেন, ওনাকে বলেছি আসার সময় চিজ টিজ যা যা লাগে আমার প্রয়োজনীয় জিনিসগুলো যেন উনি নিয়ে আসেন। তো এদিকে যে আহবাবকে দিলাম, ও তো কেবল মানে মজা হয়েছে এই সেই এসবই বলতেছে ঠিকই, সে কিন্তু খাচ্ছে না। আর এই যে ড্রাগন কেটে নিলাম, একটা ড্রাগন মানে এখানের একটা ড্রাগন খুবই মিষ্টি ছিল, আরগুলো একটু সামান্য সামান্য টক ছিল। তবে আমি ফ্রিজ থেকে নামিয়ে কেটেছি, যার জন্য আমার কাছে খেতে ভালো লেগেছে। কেবল বলি আর কি, আমাদের ঠান্ডা লেগেছে, কিন্তু এই কিছু কিছু খাবার আছে ফ্রিজ থেকে নামিয়ে খেলেই ভালো লাগে, যেমন এই ড্রাগনটা ফ্রিজে রেখে দিলে পরে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের ভিডিওটাও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।